কোথাও কেউ নেই। পর্ব ২০। শওকত সাহেব অবাক হয়ে বললেন, আপনাকে তো চিনতে পারলাম না। আমার নাম ফজলুর রহমান। আমি আপনাদের পাশেই থাকি। ওই যে লাল দালানটা, লোহার গেট, গেটের পেছনে কামিনী ফুলের গাছ আছে। আমি আগেও কয়েকবার এসেছি আপনার বাসায়। শওকত সাহেব খুব লজ্জা পেলেন। একই পাড়ায় পাশাপাশি থেকেও চিনতে না পারাটা লজ্জার ব্যাপার। একসময় সবার সঙ্গে যোগাযোগ ছিল, এখন একেবারেই নেই। অফিসে যান, অফিস থেকে ফিরে এসে বারান্দায় বসে থাকেন। এরকম হয়ে যাচ্ছেন কেন? আমার স্ত্রীর সাথে বকুলের খুব ভাব। ওরা প্রায় গল্পগুজব করে। আমার স্ত্রীর নাম হচ্ছে টিনা। ও আচ্ছা, বসুন ভাই বসুন। বয়স হয়ে গেছে তো কিছুই মনে থাকে না। আমাকে নাম ধরে ডাকবেন। বকুল আমার স্ত্রীকে টিনা ভাবি ডাকে। আমি বলতে গেলে আপনার ছেলের মতো। বকুলের সঙ্গে আমার ভাইয়ের সম্পর্ক, তাই নাকি? জি। কাজে আপনিও যদি ভাই ডাকেন তাহলে ঝামেলা হয়ে যাবে। সম্পর্কটা ঠিক থাকা দরকার। ফজলু গলা উঁচু করে হাসতে লাগলো। শওকত সাহেব অস্বস্তি বোধ করতে লাগলেন। কি কথাবার্তা চালাবেন? কথা বলতে ইচ্ছে হচ্ছে না, ক্লান্তি লাগছে। শরীর ভালো না, শুয়ে থাকতে ইচ্ছে হচ্ছে। তার আবার মনে হলো বয়স হয়ে গিয়েছে, তিনি দ্রুত বুড়ো হয়ে যাচ্ছেন। আপনি বসুন, আমি বকুলকে ডেকে দিচ্ছি। ওকে ডাকার দরকার নেই, আমি আপনার সঙ্গেই কথা বলতে এসেছি। দরকারে এসেছি, একটা দরকারি কথা বলবো। বলুন। তার আগে এক কাপ চা খাবো। বাসা থেকে চা না খেয়ে বেরিয়েছি। টিনা বলল, তুমি চাচার সঙ্গে কথাটা সেরে এসেই চা খাও। আমি ভাবলাম মন্দ কি। শওকত সাহেব চিন্তিত মুখে চায়ের কথা বলে এলেন। তার সাথে এমন কি কথা থাকতে পারে? পাড়ার কোনো ব্যাপারে কি হতে পারে? মাঝে মধ্যে হঠাৎ দু একজন মানুষ এসে পাড়ার দরদি হয়ে যায়, ক্লাব ক্লাব করবে। একবার কি একটা পরিচ্ছন্ন কমিটি হলো, তিনি হলেন সেই কমিটির মেম্বার। সপ্তাহখানিক ওর বাড়ি চা খাওয়া ছাড়া সেই কমিটি কিছু করেনি। একদিনের জন্য একজন মেথর ভাড়া করে এনেছিল। সে ঘন্টা তিনেক কোদাল দিয়ে নর্দমা নাড়াচাড়া করে 20 টাকা নিয়ে ভেগে গেল। পরিচ্ছন্ন কমিটির সমাপ্তি। আমি বকুলের বিয়ের একটা প্রস্তাব নিয়ে এসেছি। শওকত সাহেব নড়ে চড়ে বসলেন, ইতস্তত করে বললেন, বকুলের বিয়ে? আমি তো ঠিক। আগে সবটা শুনে নিন, তারপর আপনার যা বলার বলবেন। আমি এবং আমার স্ত্রী দুজনেই বকুলকে খুব পছন্দ করি। আমি ওকে দেখি নিজের বোনের মতো। ওর যাতে ভালো হয় তাই আমরা করব। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। ফজলু থামল, কারণ বকুল চা নিয়ে ঢুকছে। অবাক হয়ে তাকাচ্ছে তার দিকে। বকুলের চোখে স্পষ্ট ভয়ের ছাপ। বকুল, কেমন আছো? জি ভালো। তোমার ভাবি জলপাইয়ের একটা আচার বানিয়েছে, একবার গিয়ে চেখে আসবে, নিজ দায়িত্বে চাখবে। বকুল হাসিতে যোগ দিল না। তারপর কাপ নামিয়ে চলে এলো। তার বুক টিপ টিপ করছে। আজই কি সেই দিন? হয়তোবা। টিনা ভাবি বলেছিল সে নিজেই আজকালের মধ্যে প্রস্তাব নিয়ে আসবে। তা না করে কি ফজলু ভাইকে পাঠিয়েছে? ফজলু ভাইকে গুছিয়ে কথা বলতে পারবে? সে নিশ্চয়ই সব এলেবেলে করে দিবে। কি বলতে কি বলবে। তাছাড়া আগের বাবার সঙ্গেই কথা বলছে কেন? আগে মুনা আপার সঙ্গে কথা বলা দরকার। মুনা আপা যদি প্রথমেই বলেন না, তাহলে তো এ নিয়ে আগানো যাবেই না। যদি কোনো কারণে হ্যাঁ বলে ফেলে তবেই শুধু বাবার সঙ্গে কথা বলা উচিত, তার আগে নয়। বকুল দরজার পাশে দাঁড়িয়েছিল। কথাবার্তা তেমন কিছু শোনা যাচ্ছিল না। ফজলু ভাইয়ের দু একটা কথা শোনা গেলেও বাবার কিছু কথাই শোনা যাচ্ছে না। বাবু তার ঘর থেকে চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে। এমন চেঁচিয়ে পড়লে কিছু শোনা যায়? বকুলের ইচ্ছে করছে বাবুকে গিয়ে বলে, এত চেঁচিয়ে পড়িস কেন?
মনে মনে পড়তে পারিস না? কিন্তু বাবুকে এসব কিছু বলা যাবে না। সে 100টা কথা বলবে। চেঁচিয়ে পড়লে কি হয়? তোমার তো কোনো অসুবিধা হচ্ছে না, হয়তো একটা ঝগড়াই বাঁধিয়ে বসবে। বাবু এখন কথায় কথায় তার সঙ্গে ঝগড়া বাঁধাচ্ছে। বকুল, বকুল চমকে উঠল। মুনা আপা বারান্দায় এসে দাঁড়িয়েছে, সরু চোখে তাকিয়ে আছে তার দিকে। কি সর্বনাশ! কি করছিস সেখানে? কিছু না আপা। বকুল এগিয়ে এলো ভয়ে ভয়ে। তার মুখ শুকিয়ে গেছে, বুক ধকধক করছে। মুনা আপা নির্ঘাত জেরা করতে শুরু করবে। বসার ঘরে কে কথা বলছে? ফজলু ভাই। ফজলু ভাইটা কে? টিনা বাবির হাজবেন্ড। তুই কি আড়ি পেতে কথাবার্তা শোনাবার চেষ্টা করছিলি? না আপা। না আপা মানে? আমি তো বেশ খানিকক্ষণ ধরে লক্ষ্য করছি তুই এখানে দাঁড়িয়ে আছিস। কি করছিলি? চা দিতে গিয়েছিলাম আপা। চোখ মুখ কেমন লাল হয়ে আছে কেন? ব্যাপারটা কি? কিছু না আপা। তোর বিয়ে টিয়ে নিয়ে কোনো কথা? আমি জানি না। বকুল এই শীতেও ঘামতে লাগলো। বড় লজ্জার ব্যাপার হয়ে গেল। তার ইচ্ছে করছে মুনা আপার সামনে থেকে ছুটে পালিয়ে যেতে, কিন্তু পা দুটি হয়ে আছে পাথরের মতো। বকুল খুব সহজভাবে হাসার চেষ্টা করলো, কিন্তু পারল না। মুনা আপা তখনও তাকিয়ে আছে তার দিকে। তার মুখ থমথম করছে। কেন যে দরজার পাশে দাঁড়াতে গিয়েছিল? ছেলে ডাক্তার। ছেলের বাবা নেত্রকোনা শহরে নামকরা উকিল ছিলেন, আব্দুস সোবাহান সাহেব। রাজাকাররা স্বাধীনতা যুদ্ধের সময় মেরে ফেলেছে। নেত্রকোনা শহরে ওদের বিরাট বাড়ি আছে। সেই বাড়িতে ছেলের মা এবং ছোট ভাই ছাড়া কেউ থাকে না। ঢাকাতে মোহাম্মদপুরে ওদের একটা দোতলা বাড়ি আছে। 3000 টাকা ভাড়া আসে বাড়ি থেকে। ছেলে দেখতে কেমন? আমার কাছে তো ভালোই মনে হয়। আপনি নিজেও তো দেখেছেন। এই বাড়িতে তো সে আসে, মানে অসুখ বিসুখ হলে তাকে আনা হয়। ডাক্তার জহির। শওকত সাহেব অবাকই হলেন। ছেলেটিকে তার পছন্দ, ভদ্র ছেলে, বয়সও কমই মনে হয়। ফজলু হাসি মুখে বলল, ছেলে কেমন কি তার চেয়েও বড় কথা হচ্ছে আপনার মেয়েকে ছেলে খুব পছন্দ করে। কি বলছো এসব? ঠিকই বলছি। আমার স্ত্রীর সঙ্গে বকুলের কথা হয়েছে, আপনি বকুলকে ডেকে জিজ্ঞেসও করতে পারেন। আরে না, আমি এসব জিজ্ঞেস করব কেন? জিজ্ঞেস করে নেওয়াটা ভালো। তাছাড়া আজকালকার যুগে ছেলেমেয়েরা নিজেদের পছন্দেই বিয়েটা করে, তাতে সমস্যা কমে যায়। বকুল বাচ্চা মেয়ে, সে আবার। বাচ্চা মেয়েদের তো পছন্দ অপছন্দ থাকতে পারে, পারে না? শওকত সাহেব ইতস্ত করে বললেন, আমি মুনার সঙ্গে আলাপ করে দেখি। মুনা রাজি হবে না। দেখুন কথা বলে। আমার স্ত্রী ওনার সাথে কথা বলবেন। আমারও মনে হয় বিয়েটা বকুলের জন্য ভালোই হবে। আমি উঠি এখন। আরে বসুন না, আর এক কাপ চা খান। বকুল, বকুল। ফজলু উঠে দাঁড়ালো, হাসি মুখে বলল, এখন আর চা খাবো না, বাসায় গিয়ে গোসল করব। আমি আবার অফিস থেকে ফিরেই গোসল করি, অনেক দিনের অভ্যাস। দরজা পর্যন্ত গিয়ে ফজলু আবার ফিরে এলো। একটা কথা বলতে ভুলে গেছি, ছেলের মা এখন ঢাকায় আছেন, কয়েকদিন ঢাকায় থাকবেন। সম্ভব হলে এর মধ্যে বকুলকে দেখিয়ে দিন। শওকত সাহেব মুখ কালো করে বললেন, মুনা কিছুতেই রাজি হবে না। ওর ইচ্ছে বকুলের পড়াশোনা আগে শেষ হোক। রাজি না হলে বুঝিয়ে সুজিয়ে রাজি করতে হবে। দিনকাল খারাপ, মেয়ে বিয়ে দেওয়া এখন মহা সমস্যা, ছেলে পাওয়া যায় না। বিয়ের যোগ্য ছেলের কোনো চাকরি বাকরি নিয়েই বেকার ঘুরে বেড়াচ্ছে। তা ঠিক। এই আমাকেই দেখুন না, সামান্য চাকরি, তবু ডিস্ট্রিক্ট জজের মেয়ের প্রস্তাবও এসেছিল। ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলেদের তো গায়ে হাত দেওয়া যায় না, ঠিক বলছি না? জি ঠিক বলেছেন। মেয়ের বিয়ে দিয়ে ঝামেলা চুকিয়ে দিন। দেখি মোনার সাথে কথা বলে।
শওকত সাহেব রাত 10টার সময় মুনাকে নিজের ঘরে ডেকে নিয়ে গেলেন। অপ্রাসঙ্গিক কথা বলতে লাগলেন। শীত খুব বেশি পড়েছে। তার অফিসে কে যেন বলেছিল শ্রীমঙ্গলে বরফ পড়ছে। আবহাওয়া বদলে যাচ্ছে, এরকম শীত কখনো পড়তো না। বুড়ো মরা শীত একেই বলে, ইত্যাদি। মুনা বেশ খানিকক্ষণ মন দিয়ে মামার কথা শুনল। তারপর হাসতে হাসতে বলল, এই ভদ্রলোক তোমাকে কি বললেন সেটা বলো, শুনে চলে যাই। কেন শুধু শুধু দেরি করছো? শওকত সাহেব গম্ভীর হয়ে গেলেন। উনি কি বকুলের বিয়ের কথা বলতে এসেছিলেন? বুঝলি কি করে? আন্দাজ করলাম। ডাক্তার ছেলে। হুম। তুমি কি বললে? আমি নাই করে দিয়েছি, বলেছি মেয়ের বয়স খুবই কম, পড়াশুনো করছে। এখন তুই ভেবে দেখ, তুই যা বলবি তাই, আসল গার্জেন হলে তুই। মোনা হাই তুলে বলল, বিয়ে দিয়ে দাও। শওকত সাহেব বুঝতে পারলেন না এটা কি সে ঠাট্টা করে বলছে না সত্যি সত্যি বলছে। তিনি চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। বিয়ে হয়ে যাওয়াটাই ভালো। কেন ভালো কেন? বকুল হচ্ছে বউ টাইপ মেয়ে। বিয়ের জন্যে মনে মনে সে তৈরি হয়েছে। কি বলছিস তুই? ঠিকই বলেছি। ছেলেটাও ভালো, দেখি তো প্রায়। তুই ভালো মতো চিন্তা করে তারপর বল। ফট করে হা বলার দরকার কি? এমন কোনো তাড়া তো নেই। চিন্তা করেই বলেছি। ওরা নিজেরা আগ্রহ করে আসছে সেটা দেখা দরকার। এরকম আগ্রহ নিয়ে বকুলের জন্য খুব বেশি ছেলে আসবে না। আসবে না কেন? বকুল কি দেখতে খারাপ? খারাপ হবে কেন? বকুলের মতো রূপসী মেয়ে কমই আছে। কিন্তু বিয়ে টিয়ের ব্যাপারে শুধু মেয়েটাকে দেখে বিয়ে হয় না, সব কিছু মিলিয়ে দেখে। বিয়ের কোনো আলাপ হলেই সবাই জানবে তুমি চুরির দায়ে 1 মাস জেলে গিয়েছিলে। চোরের মেয়েদের ভালো বিয়ে হয় না। শওকত সাহেব মুখ কালো করে ফেললেন। এরকম কঠিন একটা কথা মোনা এমন স্বাভাবিকভাবে বলল, মুখে এতটুকু আটকালো না। বিয়ে দিয়ে দাও মামা। বকুলের ওই ছেলেকে খুবই পছন্দ। ওর পছন্দের কথা আসছে কেন? আসবে না কেন? নিশ্চয়ই আসবে। বিয়েটা তো সেই করছে। পছন্দ করবার জন্য ছেলেটাকে সে পেল কোথায়? পেয়েছে যেভাবেই হোক, সেটা আমাদের দেখার ব্যাপার না। মামা, আমি উঠলাম। বস, আরেকটু বস। না মামা, আমার শরীরটা ভালো লাগছে না। বকুল আর চোখে মুনার দিকে তাকিয়ে আবার নিজের বইপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, যেন পৃথিবীর কোনো দিকে তার দৃষ্টি নেই। বাবু বসেছে তার উল্টো দিকে, সে পড়ছে চেঁচিয়ে। মুনা শুয়ে পড়ল। বাবু বলল, আপা, আমরা বসার ঘরে গিয়ে পড়ব? বাতি নিভিয়ে দেবো এ ঘরে? দে। এত সকাল সকাল শুয়ে পড়লে যে আপা? এমনি ভালো লাগছে না। মাথায় হাত বুলিয়ে দেব? না, লাগবে না। বকুল এবং বাবু বাতি নিভিয়ে বসার ঘরে চলে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গেই আবার এ ঘরে চলে এলো। ঘর অন্ধকার। বারান্দা থেকে আলো এসে তেতরাভাবে মোনার গায়ে পড়ছে। সেই আলোর জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক, মোনাকে খুব অসহায় লাগছে। বকুল ক্ষীণস্বরে বলল, আপা, ঘুমিয়ে পড়েছ? না। বসি একটু তোমার পাশে? বস। বকুল মাথার কাছে বসল। বেশ কিছু সময় দুজনের কেউই কোনো সাড়া শব্দ করল না। একসময় বাবু এসে উকি দিল, আপা, তোমরা এমন চুপচাপ করে বসে আছো কেন? মোনা হালকা গলায় বলল, ইচ্ছে করলে তুইও এসে বস। বাবু এলো না, চলে গেল এবং আবার চেঁচিয়ে চেঁচিয়ে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান পড়তে লাগলো। মোনা বলল, হঠাৎ এমন চেঁচিয়ে পড়া ধরেছে কেন বলতো? এরকম মাইক লাগিয়ে কেউ পড়ে? বকুল হেসে ফেলল। মোনার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, ওদের কোন স্যার নাকি চেঁচিয়ে পড়তে বলেছে। এতে নাকি পড়া তাড়াতাড়ি মুখস্থ হয়। তোর পড়া কেমন হচ্ছে রে বকুল? হচ্ছে।
ভালো মতো পড়। বিয়ে যদি হয় তারপরও পড়াশোনা চালিয়ে যাবি। বিয়ের কথা উঠল কেন? ভালো করেই জানিস কেন উঠল। তুই তো আড়ি পেতে শুনেছিলি। বকুল চুপ করে গেল। মোনা হালকা গলায় বলল, অল্প বয়সে বিয়েটা খারাপ না। মন কোমল থাকে, সংসারের খারাপ দিকগুলি চোখে পড়ে না। তুমি হঠাৎ করে এমন কথা বলছো কেন আপা? আগে তো এরকম কথা বলতে না। মানুষ তো সবসময় একরকম থাকে না। তুমি বদলে যাচ্ছ আপা। হ্যাঁ, বদলে যাচ্ছে। বয়স হচ্ছে। খুঁজে দেখলে দু একটা পাকা চুলো বোধহয় পাবি। বকুল নিচু গলায় বলল, আপা তুমি কাঁদছো? কি বলছিস পাগলের মতো? কাঁদবো কেন শুধু শুধু? তোমার গলাটা অন্যরকম শোনালো। অন্যরকম মানে? কেমন জানি ভারী ভারী। কান্না চেপে রাখলে যেমন লাগে। মনে হচ্ছে খুব কান্না বিশারদ হয়ে গেছিস। মনে নিচু গলায় হাসলো। বকুলও হেসে ফেলল। বকুল তারপর এক কাপ চা বানিয়ে আনতো। মাথা ধরেছে। আদা থাকলে আদা দিস, না থাকলে লিকার চা। আর দরজাটা ভিড়িয়ে দিয়ে যা, আলো চোখে লাগছে। বকুল চা বানিয়ে ফিরে এসে একটি অদ্ভুত দৃশ্য দেখল। মোনা ব্যাকুল হয়ে কাঁদছে। কান্নার দমকে সে বারবার কেঁপে উঠছে। মুখে শাড়ি আঁচল গুজে সে কান্না চেপে রাখার প্রাণপণ চেষ্টা করছে। বকুল হতভম্ব হয়ে দরজার পাশেই দাঁড়িয়ে রইল। একবার শুধু বলল, চা এনেছি আপা। মোনা কিছুই বলল না। বকুল নিজেও তার চোখ মুছতে লাগলো। কাউকে কাঁদতে দেখলেই তার কান্না পায়। সে ভাঙা গলায় ডাকলো, আপা। কি? তোমার কি হয়েছে আমাকে বলবে? কিছু হয়নি। তুই এ ঘর থেকে যা। চায়ের কাপ টেবিলের উপর রেখে যা।